4 সপ্তাহের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। দুপুরে হাইকোর্ট এই আদেশ দেন। এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। এর আগে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বের হয়ে সিলেটের সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য, সাধারণের ঐক্যস্বর প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। পাশাপাশি তারা আগামীকাল নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 39 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। এদিন চিন্ময় দাস সহ মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, গত 14 জানুয়ারি বিচারিক আদালতে মামলার প্রথম ধার্য তারিখ ছিল। ওই দিন আসামিদের উপস্থিতি ও চার্জ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। যেহেতু মামলার প্রথম তারিখ, তাই নথিপত্র পর্যালোচনা করা হয়েছিল। সব আসামিদের উপস্থিতিতে 19 জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন আদালত। গ্রেপ্তারকৃত 23 জন আসামি আজকে আদালতে হাজির ছিল। 16 জন আসামি পলাতক এবং 23 জন আসামির মধ্যে এবং একজন আসামির পক্ষে নিযুক্ত কৌশলী উনি বক্তব্য উপস্থাপন করছেন এবং বাকি আসামিরা ওরা নিজেদের বক্তব্য নিজেরা উপস্থাপন করছেন। আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানের 302, 109 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে 147, 148, 149, 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আমার ছেলে হত্যার বিচারে আজকে সাজ গঠন হয়েছে। এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হইলাম যে বিচারটা সুস্থ হয়। সেজন্য আমি সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি চাই। যারা হত্যাকাণ্ডে জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। গণভোটে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের কথা শুনতে বাধ্য হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোট উপলক্ষে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব। তিনি বলেন, এবারে নির্বাচনে জাতির বড় প্রত্যাশা রয়েছে। নির্বাচন একটি উৎসবে পরিণত হবে এবং মানুষ যার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবে। জনগণের সেবা ও খেদমত করার মন মানসিকতা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে মিলিত হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবে। তো সুতরাং আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেক জায়গায় আমরা পৌঁছে যাব। আর আমরা এই যে 22 তারিখ পর্যন্ত আমরা নিজেরাই চেষ্টা করতেছি যাতে আগের মতো আর কোনো স্বৈরাচারী সরকার মানুষকে গুম হত্যা না করতে পারে। এজন্যই হ্যাঁ বা না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হ্যাঁ বা না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে। সংস্কারের জন্য এ সরকার এসেছে, সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারে অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 9:30টায় জেলায় কর্মরত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক এসব কথা বলেন। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বসে একটা জুলাই সনদ সাইন করেছে, স্বাক্ষর হয়েছে। তারই নিরিখে হ্যাঁ না ভোটটা অপরিহার্য হয়ে আছে। যেহেতু এই সরকার সংস্কারের জন্য আসছে, সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট, সংস্কারের অংশ হিসাবে হ্যাঁ না ভোটটা অনিবার্য হয়ে
যশোরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মক ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এবং নিজে মক ভোট প্রদান করেন। তিনি বলেন, গণভোট মানে নতুন বাংলাদেশ। গণভোটের মাধ্যমে রাজনৈতিক দল সহ সকলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। সাধারণ মানুষ ও তরুণ সমাজ আজ ভোট দিতে আগ্রহী। গণভোটই স্বৈরাচার প্রতিরোধের পথ এবং নতুন বাংলাদেশ করার সনদ। নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা, গণভোট মানে গণতন্ত্র, গণভোট মানে আমাদের রাজনৈতিক দলগুলোকে সকলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নয়। রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং 1.5 বছরে অর্থনীতি আইসিইউ থেকে কেবিনে এসেছে। সোমবার চাঁদপুরে গণভোট প্রচারণা কর্মসূচি শেষে তিনি বলেন, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনীতি সংকটে পড়েছিল, সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। বিচার বিভাগীয় স্বাধীনতা, দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের কোনো বাধা না থাকার কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন, তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। দুপুরে ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ফারা শামীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কে ফজলুল হক ভুইয়া ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া। ত্রয়োদশ যে সংসদ তৈরি হবে, সেই সংসদ কেবলমাত্র জাতীয় সংসদ নয়। জুলাই সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 180 দিনের মধ্যে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানগুলো যে প্রয়োজনীয় সংস্কার সেগুলো করবেন। কেন বলা হয়েছে? তার একটা কারণ আছে। এটা সংবিধানের স্বাভাবিক সংশোধনী নয়, এটা সংবিধান সংস্কার করার প্রচেষ্টা, যাতে করে ভবিষ্যতে আদালতে এটা নিয়ে প্রশ্ন না ওঠে। সেই জন্য ত্রয়োদশ সংসদকে কিছু কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হয়েছে। যে কোনো সংসদের অ্যামেন্ডমেন্ট করার পাওয়ারটা থাকেই, অ্যামেন্ডিং পাওয়ারটা তার আছে, যা তার নাই সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। ব্যাপক সংস্কার করতে হলে তাকে এই গাঠনিক ক্ষমতা দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে। সেই কারণেই 180 দিনের মধ্যে তারা এগুলি সংস্কার করবেন, অন্তর্ভুক্ত করবেন এবং পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করবেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রীরা থাকবেন, দেশ চালিত হবে। কিন্তু তাদের একটা অন্যতম কর্তব্য হচ্ছে, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী হয়, তাহলে তার আলোকে নিশ্চিতভাবে এগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা।
সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সম্মেলন কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। প্রার্থিতা প্রত্যাহার শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি আনুগত্য হয়ে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা এবং দলীয় আনুগত্যের প্রতি দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখে জয়পুরহাট ২ আসন থেকে আমি আমার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে বরগুনা সদর পৌরসভার বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে এই কার্যক্রম চলমান রয়েছে। উপকূলীয় অঞ্চল সহ দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ জেলার শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন এবং পরিচালনা, জেডএলই বাস্তবায়ন, এসটিপি স্থাপন, আইপি ক্যামেরা স্থাপন ও পরিচালনা বিষয়ে শিল্প উদ্যোক্তাদের সাথে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রশেদ। উক্ত অনুষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন এবং পরিচালনা, জেডএলডি বাস্তবায়ন, এসটিপি স্থাপন, আইপি ক্যামেরা স্থাপন ও পরিচালনা বিষয়ে শিল্প উদ্যোক্তাদের সচেতন করা হয়। এছাড়া সভায় গণভোট 2026-এ পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। সাভারে ৬ জনকে হত্যার ঘটনায় মানসিক ভারসাম্যহীন সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5 জন ও সাভার বাজার বাস স্ট্যান্ডে 1 জনকে হত্যা করা হয়। 6 জনের মধ্যে 1 জনকে পরিচয় পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। খুব অল্প সময় তাকে আমাদের হাতে পেয়েছি। যদি আমরা বিজ্ঞ আদালতে, যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে, সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরও কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় নিজ বসত ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রাম থেকে আমিনা বেগম ও তার 10 বছর বয়সী মেয়ে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে আমিনা বেগমের স্বামী মিজান মিয়া পলাতক থাকায় তাকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত পুলিশে অভিযান চলছে। ঝিনাইদহ শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আব্দুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। 2 দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে 2 নেতার ওই গ্রামের সমর্থকদের বাক বিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত উভয় পক্ষের 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় মাদক বিরোধী অভিযানে 90 পিস ইয়াবার সহ মোহাম্মদ বাদল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাতে শারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার জিন্স প্যান্টের পকেট থেকে প্রায় 9 গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদী পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ঝিনাইদহের নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে শহরের নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় 3 দিন ব্যাপী এই পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। সে সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অভিযান চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। শহরের ক্যাসেল ব্রিজ ত্রিমোহনা থেকে চাকলাপাড়া ব্রিজ পর্যন্ত নদীর 2 পার পরিষ্কার কচুরিপানা অপসারণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। চুয়াডাঙ্গায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। মেলায় কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল ও সবজি চাষের বিষয়টি তুলে ধরা হয়। সোমবার সকাল 10টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়। কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উপলক্ষে প্রথমে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলুন ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বইনীতে আবার সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম। শনিবার মহেশপুর পৌরসভার গোপালপুর বালিগর্ত পাড়ায় আয়োজিত এই কর্মসূচিতে বিনা সরিষা জাতের ফসল প্রদর্শন করা হয়। মাঠ পর্যায়ে সরাসরি ফসল পর্যবেক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির কৌশল নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। অনুষ্ঠানে তেল জাতীয় শস্যের আঞ্চলিক মনিটরিং অফিসার মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা সহ কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে এলপি গ্যাসের দাম ও সংকট নিরসনে এলপি গ্যাসের ডিলার ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় এলপি গ্যাসের ডিলার ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন, কোনো ব্যবসায়ী বা ডিলাররা এলপি গ্যাস মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুরের ভাঙ্গা বাজারের দক্ষিণ পার্ক বাস স্টেশন থেকে থানা পর্যন্ত সড়কে অবৈধ হকার ও ভ্রাম্যমাণ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে থাকা প্রতিবন্ধকতা, অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। এছাড়া ভাঙ্গা বাজারের উত্তর পাড়, মালিগ্রাম বাজার সড়ক সহ বেশ কয়েকটি জায়গায় এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পৌরসভা সহ ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে শাহের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের ম্যানেজারকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। আসিফ আল আজাদ জানান, শাহের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা গেছে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ এবং রান্না করা হচ্ছে। এছাড়াও রান্না খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ করা, ময়লা ফেলার ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা, অপরিষ্কার নোংরা ফ্রিজে খাবার সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া বাবুর্চি ও কর্মচারীদের হাত ধোয়ার সাবান দেওয়া হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমানকে সে সময় সমুদয় টাকা জরিমানা করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা হলরুমে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পেশাজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার AHM ফরকল হোসাইন। বরিশাল 1 গরুনদী ও আগৈলঝাড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে মিডিয়া উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাহী কার্যালয়ে গতকাল রাতে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন। মিডিয়া উপকমিটির সমন্বয়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, মিডিয়া উপকমিটির সিনিয়র সদস্য ও মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা উত্তর যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সুহিলপুরে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর উপজেলা যুবদলের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে সদস্য সচিব তানভীর রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি ABM মমিনুল হক, যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপ্পল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সহ আরও অনেকে। কুড়িগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে ঈদগাহ ময়দান সংলগ্ন দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু। শরীয়তপুর জেলার সদর উপজেলায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ মুসলিম ঢালির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসিউদ্দিন কালু সহ মাহমুদপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়া চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা আবেদনের শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার ফজলুল হকের আইনজীবী, আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর গতরাতে চট্টগ্রামে আসেন ডাক্তার AKM ফজলুল হক। এ সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের VIP লাউঞ্জে তাকে সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা। সংবর্ধনায় উপস্থিত ছিলেন ডাক্তার AKM ফজলুল হকের প্রেস সচিব মোহাম্মদ কালিম উল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
চট্টগ্রাম নগরীর সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি সহ বিদ্যালয়ের গভর্নিং বডি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানরা অংশ নেন। কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে ফ্লিপচার্টের কার্যকর ব্যবহার নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। দাউদকান্দি দৌলতপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। ৩-২ গোলে আর্জেন্টিনা জয় হয়। খেলায় ভাড়ালি যুবক দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভৈরব খন্দকার মারুফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলায় সভাপতিত্ব করেন সালাউদ্দিন রনি।